আরিমার তেরা জবাবে ফায়ানের রাগ তরতরিয়ে বেড়ে গেল। আরিমার হাতটা আরেকটু চেপে ধরতেই আরিমা অস্ফুট স্বরে কুকিয়ে উঠল। ফায়ান তার হাত ধরে টেনে এনে দরজার বাহিরে ছুঁড়ে মারল। তোমার জায়গায় সবসময় এভাবেই বাহিরে হবে, ফার্দার আমার রুমে ঢোকার সাহস যেন না হয়। বলেই মুখের উপর দরজা বন্ধ করে দিল ফায়ান। আরিমা এক পলক দরজার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। তার নেতা সাহেবের প্রচুর কঠিন একটা মানুষ। এভাবে কেউ ব্যথা দেয়? আগের ব্যথাটা এখনো সারেনি, তার উপর নতুন করে ব্যথা দিলে নেতা সাহেব পুরো হাত লাল বানিয়ে ফেলেছে। নির্দয় পুরুষ, থাকবো না আপনার জীবনে, চলে যাব। তার নেতা সাহেব প্রচুর কঠিন একটা মানুষ। রাতে ডাইনিংয়ে সবাই খেতে বসেছে। ফারহা সব সময় ফায়ানের পাশেই বসে খায়, কিন্তু সে এবার আরিমার সাথে বসেছে। তারা দুজন খাচ্ছে আর হেসে হেসে গল্প করছে। হ্যালো সবাই, মোস্ট বেটের সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং। এখানে এমন কিছু ফান এবং এঙ্গেজিং গেমস আছে যা আমি আগে দেখিনি। একটা গেম যা আমাকে সবচেয়ে বেশি থ্রিল করে সেটা হলো প্লিঙ্কো। বেশি কিছু বলবো না, ইউ গাইজ ট্রাই ইট আউট, ট্রাস্ট মি, এটি একটি ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলেছে। যদি আপনি গেম লাভার হয়ে থাকেন তাহলে মোস্ট বেটে সবার জন্য কিছু না কিছু আছেই। মোস্ট বেটে বিকাশ, নগদ, রকেট, উপায় আর অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশন মেথডস এর মাধ্যমে ইজি এবং সিকিউর ডিপোজিট এবং উইথড্রল করা যায়। আর তাদের কাস্টমার সাপোর্ট 24 ঘন্টা সপ্তাহে 7 দিন অ্যাভেলেবেল টু হেল্প ইউ আউট। আপনি ইভেন লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার ফেভারিট ম্যাচ রাইট ফ্রম দ্য প্ল্যাটফর্ম। আমার প্রোমো কোড ইউজ করে রেজিস্টার করুন এবং প্ল্যাটফর্মের অ্যামেজিং ফিচার্স এক্সপ্লোর করুন। ডোন্ট মিস আউট। মনে হচ্ছে দিন দুনিয়ার ধ্যান নেই বললেই চলে তাদের মাঝে। বাকিরা অবশ্য অবাক হয়েছে, কিন্তু ফারহার হাসি মুখ দেখে কেউ আর মুখে রাগ কাটেনি। কিন্তু ফায়ান ফুঁসছে, কেন জানি আরিমাকে তার সহ্যই হয় না। আরু, কালকে তুই আর আমি এক ড্রেস পরবো, ঠিক আছে? উৎফুল্লের সহিত কথাটা বলল ফারহা। আরে তুই বার্থডে গার্ল, সবার থেকে আলাদা থাকবি তুই, ছাগল কোথাকার। ফারহা গাল ফুলালো। আচ্ছা, বাকিরা আসবে না? আফ্রিদদের বলেছি, তারা আসতে নারাজ, সন্ধ্যায় আসবে একেবারে। ঠিক আছে। তোরা চুপ করবি? খাওয়ার সময় বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না। ফারহানের গম্ভীর মুখশ্রীর দিকে তাকিয়ে হালকা হাসলো আরিমা। তার নেতা সাহেবকে গম্ভীর মুখেও কত কিউট লাগে, ইচ্ছা করছে খেয়ে ফেলতে। তখনই ফায়ানের কাশি উঠে গেল। এক গ্লাস পানি খেয়ে সেখান থেকে চম্পট কাটলো ফায়ান। আরিমা হা হা করে তাকিয়ে আছে। তার কথার জন্য উনার কাশি উঠেছে নাকি? কিন্তু সে যে মনে মনে বলেছে, অদ্ভুত নেতা সাহেব আর তার কাণ্ড কারখানা। কি ব্যাপার রাজ, তোর কার্যক্রম কত দূর? এই তো বাবা, কার্ড হাতে পেয়ে গেছি। একবার খালি খান বিলায় ঢুকি, আমি কিছু না করে ফিরছি না। দেখিস কিন্তু ফায়ান খান তার বোনের ব্যাপারে পজিটিভ বেশি। আহ বাবা, না যেতেই ভয় দেখাচ্ছ। তুই ভয় পাচ্ছিস? রাস্তার বাবার দিকে বিরক্তকর দৃষ্টিতে তাকালো। তার খেলা এবার শুরু হবে, সেও দেখবে ফায়ান খান কিভাবে তার হাত থেকে প্রাণহীন বোনকে বাঁচায়। জাঁকজমকপূর্ণ আলোক রোশনিতে ঝলমল করছে খান ভিলা। কোথাও কোনো কিছুর ত্রুটি নেই। নানান লোকদের আগমন প্রত্যেক জায়গায়। গম গম করছে, বাহিরে কোথাও পা ফেলারও সুযোগ নেই বোধ হয়। যেদিকে তাকানো হয় সেদিকেই বড় বড় নেতা, সেলিব্রিটি অথবা বড় বড় বিজনেসম্যানদের দেখা যাচ্ছে। এমপি সৌহার্দ্য ফায়ান খানের একমাত্র বোনের জন্মদিন বলে কথা। নামি দামি মানুষদের আনাগোনা আবশ্যম্ভী। ফায়ান সবাইকে সাদরে গ্রহণ করছে, মুখে হাসি ঝুলিয়ে ঝুলিয়ে আলাপচারিতা করছে। তা দেখে আরিমা মুখ পাকালো। ঢং দেখলে বাঁচি না, কিভাবে দাঁত কেলিয়ে হাসছে। আমার সাথে একটু ভালো ব্যবহার করলে কি হয় আপনার নেতা সাহেব? কথা বলার সময় মুখে করলা ঝুলিয়ে রাখে, যখনই আমি কিছু বলবো তার উত্তরে তিতা তিতা কথা বলবে।
অভিমানে মুখ ফুলিয়ে রাখলো আরিমা। এই নেতা সাহেবকে যদি সে তার পেছনে না ঘুরিয়েছে, তার নামও আরিমা আহসান পুষ্প না। 10টায় কেক কাটা হবে, বার্থডে গার্লকে তো সবার সামনে থাকতেই হবে। কিন্তু ফারহা তার বিপরীত, নিজের রুমে গাল ফুলিয়ে বসে আছে, কেউ তাকে নিচে নামাতে পারছে না। ফারহা কি মন খারাপ করেছে নাকি রাগ করেছে, এই উত্তরটাও কেউ নিতে পারছে না তার থেকে। অবশেষে সোনালি হাল ছেড়ে দিয়ে চলে গেল, উদ্দেশ্য ছেলেকে ডেকে এনে মেয়ের রাগ ভাঙানো। কিন্তু তিনি কি জানেন, তার বড় ছেলের কার্যক্রমের জন্যই মেয়েটার মুখ ফুলিয়ে রেখেছে। হুড়মুড়িয়ে কক্ষে 6 ভেড়ার ছানা প্রবেশ করলো। ফারহা এক পলক তাদের দেখে আবার মুখ ঘুরিয়ে নিল। সবাই গিয়ে ফারহার সামনে দাঁড়ালো। ওয়াও ফারু, তোকে এই লেহেঙ্গাটাই কি দারুণ লাগছে। ইস, জোস ফারু, জোস। সিমরানের মুখ খুশিতে চিকচিক করছে, কিন্তু তার এই চিকচিক করা মুখশ্রীটা বেশিক্ষণ স্থায়ী হলো না। ইমরানের বাচ্চা, দেখিস না ওর মুড অফ। এমন কিছু কর যাতে করে ওর মন ভালো হয়ে যায়, তা না করে ওয়াও নাইস জোস। লাস্টেরটুকু ব্যঙ্গ করে বলল আফরিদ। সিমরান চোখ মুখ কুচকে তার দিকে তাকিয়ে আছে। আর কেউ না জানলে আরও ঠিকই না ফারু কেন মুড অফ করে রেখেছে। সে গুটি গুটি পায়ে ফারহার দিকে এগোলো। ফারহার পাশে বসে তার কাঁধে হাত রাখলো। ফারহা এক পলক তার দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে নিল। মেয়েটার দিকে সে তাকাতেও পারছে না। আচ্ছা ফারু, তোকে একটা প্রশ্ন করি। আরিমার কথায় মাথা নাড়িয়ে সায় জানালো ফারহা। আমি যে তোর ভাবি, তুই কি জানিস? এই পরিস্থিতিতে আরিমার কথাটা কেউ মেনে নিতে পারল না। ফারহা ছাড়া 5 ভেড়ার ছানারা কাশি উঠে গেল। দেখ, আমাদের বিয়ে না হলেও হবে তো একদিন। তার আগে তোর বড় ভাইজানের পিছু আমি ছাড়ছি না। আমাকে তুই ভাবি বলেই সম্বোধন করবি। আর শোন, ওনার কোনো অপমানই আমি গায়ে মাখি না। ভালোবাসা যখন একতরফা, তখন সেখানে একটু পরিশ্রম করতেই হবে, বুঝলি? ফারহা হাসলো। বাকিরা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। বোঝাই যাচ্ছে তাদের কথা 5 ভেড়ার ছানা বুঝেইনি। ফায়ান হন্তদন্ত হয়ে উপরে উঠছে। 10টা বেজে গেছে, বোনকে নামাতে হবে। সোনালি থেকে শুনেছে। ফারহা মুখ ফুলিয়ে বসে আছে। কারণটা ফায়ান ভালোভাবেই জানে, তার জন্যই বোনটার মন খারাপ। কিন্তু তার কিছু করার নেই, নিজের সিদ্ধান্ত সে অটল। ফায়ান কক্ষে ঢোকার আগেই আরিমা ফারহাকে নিয়ে বেরিয়ে এলো। তাদের পেছনে বাকিরাও এসে দাঁড়িয়েছে। ফায়ান একবার আরিমা আরেকবার ফারহার দিকে তাকালো, তারপর ফোঁস করে শ্বাস ফেললো। ফায়ান একদিক দিয়ে মানল, ফারহা তার কথার পরে আরিমার কথাই বেশি শুনে। মেয়েটা একেবারে বোনটাকে রপ্ত করে নিয়েছে। নিচে নেমে ফারহা চারপাশটা ভালো করে দেখে নিল। তার বাড়িটা চমৎকারভাবে সাজানো হয়েছে। সামনের টেবিলের উপর কেক রাখা, তার পেছনে ফুল দিয়ে বড় বড় করে লেখা হ্যাপি বার্থডে ফারু। চারপাশে তাকিয়ে চোখ ফিরিয়ে নিচ্ছিল ফারহা, কিন্তু একজনের দিকে দৃষ্টি পড়তেই থমকে গেল সে। চোখ ফিরানোর নাম গন্ধই নেই তার মাঝে। বুকের ভেতর টিপ টিপ করছে, ভেতরটা জ্বলছে। কেন জ্বলছে তা ফারহা অজানা। আরিমা সবকিছুই খেয়াল করেছে। সে মনে মনে দোয়া করছে ফারহা এমন ভুল যেন না করে, না হলে তার জীবন নরক হয়ে যাবে। ফায়ান বোনকে নিয়ে কেক কাটলো। ফারহা পরিবারের মধ্যে সর্বপ্রথম তার ভাইকে কেক খাইয়ে দিল, তারপর মা সোনালি, তারপর বড় আম্মুর দিকে এগিয়ে গেল। মোহনা তাকে প্রাণ ভরে দোয়া করে দিল। ফারহা আরিমার কাছে যেতে নিলে মাথা নাড়িয়ে না করে আরিমা, কারণ সে মাস্ক খুলবে না। এখানে মাস্ক খুললেই সর্বনাশ হয়ে যাবে। ফারহা একে একে তার বন্ধু মহলের সবাইকে কেক খাইয়ে দিয়ে পরে দম নিল। আফরিদ, বাসায় কখন যাবি ভাই? ভাইয়া আরেকটু পর যাচ্ছি, তুমি কখন যাবে? আমার দেরি হবে, ভাইয়ের সাথে কাজ আছে যে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বাসার চাবিটা দাও, আমি চলে যাব ঠিক টাইমে। আচ্ছা। নাদিম আফরিদের হাতের চাবি দিয়ে সেখান থেকে চলে গেল। কি রে, এমপির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তোর ভাই? মনিরের কথায় দুপাশে মাথা নাড়িয়ে সায় জানালো আফরিদ।
আচ্ছা, তোর ফ্যামিলিতে কে কে আছে? কোনোদিন বলিসনি এ ব্যাপারে আমাদের। আফরিদ একটু নড়ে চড়ে বসলো, গলা খাকারি দিয়ে বলল। আমি আর আমার ভাই ছাড়া কেউ নেই, আমরা এতিম। আরিমা ওয়াশরুম থেকে বেরিয়েই যার থেকে পালানোর জন্য এত কিছু ঠিক তার সামনেই পড়তে হলো তার। রাজ এক পা করে আরিমার দিকে এগিয়ে আসতে লাগলো। আরিমা বার কয়েক ঢোক গিলে কয়েক পা পিছিয়ে গেল। না, এই লোকটার সামনে কিছুতেই পড়তে চায়নি আরিমা। কি ব্যাপার জান, মাস্কটা একটু খোলো, কবে থেকে দেখি না তোমায়। বলেই বাঁকা হাসলো রাজ। এখানে কেন এসেছো? চলে যাও এখান থেকে। আহা, যাবই তো। তোমরা কি ভেবেছিলে আমার থেকে লুকিয়ে প্ল্যান করবে আর আমি সে ব্যাপারে জানবো না? আর এই তুচ্ছ মাস্ক পরে তুমি আমার সামনে নিজের সৌন্দর্য ঢেকে রাখতে পারবে ভেবেছো? বলেই এক টানে মাস্ক খুলে নিল রাজ। শোনো বেবি, আমি চাইলে এই মাস্ক কেন তোমার শরীরের কাপ। কে ওখানে? ওখানে কে? কি করছে? এই, তোমরা কে? রাজ নিজের মুখ লুকিয়ে সেখান থেকে পালিয়ে গেল। আরিমা এখনো মুখ কুচকে দাঁড়িয়ে আছে। বাবা, এই তোমার আসল রূপ। বেশি দিন ভালো সাজতে পারলে না মিস আরিমা? মানে? আরিমা আশ্চর্য হয়ে ফায়ানের দিকে তাকিয়ে আছে। মানে জানতে চাচ্ছ? এই যে খোলামেলা হয়ে রোমান্স করছো, তা বলি শোনো, এই বাড়ি অপবিত্র না, আর না এখন অশ্লীল কাজ চলে। তুমি এসে বাড়িটাকে অপবিত্র করে দিয়েছ। ছি, ফারহার কথার একটুও ভাবতে। সে যদি জানতে পারে তার প্রাণপ্রিয় বান্ধবী এরকম নষ্টা কাজ করে, সে কতটুকু কষ্ট পাবে জানো? আরিমা বাকরুদ্ধ হয়ে ফায়ানের দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। কথা বলার শক্তিটুকুও পাচ্ছে না সে। হঠাৎ তার মনে হলো তার নেতা সাহেব তাকে ভুল বুঝছে। বিশ্বাস করুন। বিশ্বাস? এই মেয়ে, এক্ষুনি বের হয়ে যাবে। ছি, এটা আমার বাড়ি, কোনো হোটেল না যে যাইছে তাই করবে। বাইরে অনেক হোটেল ফাঁকা বাসা পাবে, আমার বাসায় এসব ফষ্টি নষ্টি চলবে না। বেরিয়ে যাও আমার বাসা থেকে, এক্ষুনি বেরোবে তুমি। গেট আউট। প্লিজ শোনেন। শাট আপ অ্যান্ড গেট আউট। কোনো চরিত্রহীনা মেয়ের জায়গা খান ফিরায় নেই। থার্ড ক্লাস বস্তির মেয়ে। আরিমা কেঁপে উঠল। তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সে আর দাঁড়ালো না। ফায়ানকে একবার দেখে নিল লোকটা অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে আছে। অতঃপর এক দৌড়ে মেইন গেটের দিকে ছুটল। ফায়ান সেদিকে তাকিয়ে পরপর কয়েকটা শ্বাস ফেলল। অবশেষে আপদ বিদায় হলো। মাঝ রাস্তায় আরিমা পা গুটিয়ে ফুটপাতে বসে আছে। দৃষ্টি তার আকাশের পানে। নিজের মনে বুলিয়ে আওড়াচ্ছে আরিমা। সেই বুলি কারো শোনার বোঝার সাধ্য নাই। ফায়ান ফারহাকে ডেকে নিয়ে কঠোর নিষেধ করেছিল যেন সে আরিমার সাথে কথা না বলে, সম্পর্ক না রাখে। ফারহা ভাইয়ের মুখের উপর নাকচ করতে পারেনি, আবার সায়ও জানায়নি। এবারও তো ফায়ান আরও কথা বলতে দিবে না আরিমার সাথে। তার বন্ধু মহলের ছানাগুলোও কি তাকে ভুল বুঝবে, ঘৃণা করবে? আচ্ছা, আরিমা কি এতই খারাপ? সবাই এক এক করে ছেড়ে চলে যাবে তাকে? তখন একটা কল এলো। আরিমা সেদিকে তাকিয়ে হেসে দিল। কে বলেছে তাকে সবাই ছেড়ে চলে যাবে? সবাই ছাড়ে না, আঁকড়ে ধরার চেষ্টা করে অনেক, কিন্তু নিয়তি তাকে হেরে যায়। তবে যাওয়ার আগে একটা করে স্মৃতি রেখে যায়। প্রত্যুষী যেভাবে পাখির কিচিরমিচির শব্দে চারিদিকে মুখরিত হয়, ঠিক সেভাবেই শোরগোলের শব্দে খানফিলা মুখরিত হয়ে আছে। এটা যেন তেন শব্দ নয়, গ্লাস ভাঙার শব্দ, টেবিল ভাঙার শব্দ, টিভি ভাঙার শব্দ। ড্রয়িং রুমের প্রত্যেকটা জিনিস ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে খান পরিবারের ছোট কন্যা। কেউ তার ধারের কাছেও যেতে পারছে না। ফায়ান তো আরও না, বোনের দিকে এগোতে নিলেই ছুরি দিয়ে সুইসাইড হুমকি দেয়। অগত্যা সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোনের কাণ্ড দেখছে। বেশ খানিক সময় বাদে ফায়ান ফারহার দিকে এগোতে নিলে ভাইয়ের দিকে ছুরি ধরে চেঁচিয়ে ওঠে ফারহা। খবরদার, যদি আমার দিকে এক পা বাড়িয়েছো নিজের জায়গায় থাকো, নইলে ভালো হবে না। কেন অযথা বাইরে নষ্টামের জন্য জেদ করছিস ফারু? কি পেয়েছিস ওর মধ্যে? ফায়ানের কণ্ঠে রাগ ঝরে পড়ছে। সে কিছুতেই তার বোনকে ওই বেহায়া মেয়েটার সাথে মিশতে দিবে না।
চুপ করো তুমি। আরু সম্পর্কে আর একটা বাজে কথা বলে দেখো, আমি নিজেকে এখনই শেষ করে দিব। ওর সাথে থাকতে থাকতে তোর মন মানসিকতা থার্ড ক্লাস হয়ে গেছে। এই মেয়েকে ফ্যামিলি কি শিক্ষা দিয়েছে কে জানে। ফারহা আগে থেকেও দ্বিগুণ চেঁচিয়ে উঠল। উত্তেজনায় তার হাত পা মৃদু কাঁপছে। জাস্ট শাট আপ। অনেক বলেছো, এমপি হয়েছো বলে মাথা কিনে নিয়েছো, মানুষ চিনতে শিখেছো। আরে মেয়েটা এতিম, এই দুনিয়ায় ওর কেউ নেই ভাইয়া, কেউ নেই। ওকে আমি এনেছিলাম নিজ দায়িত্বে এই বাসায়। মেয়েটা আসতে চায়নি জানো তো। আমি তার দিকে তাকাবো কিভাবে, কিভাবে তাকাবো আমি? আমাকে তুমি তার চোখে ছোট করে দিলে ভাইয়া। আমার ভাই এরকমটা কিভাবে করতে পারে? অধপতন হয়েছে তোমার ভাইয়া। আমি আরুকে খোঁজ না পাওয়া অবধি না তোমার বাসে এক গ্লাস পানি মুখে তুলবো, আর না তোমার সাথে কথা বলবো। ফারহা দৌড়ে নিজের রুমের দিকে ছুটল। এদিকে রেখে গেল খান পরিবারের বিস্মিত ইয়া বড় বড় চোখ। ফায়ানের কানে এখনো বাজছে, মেয়েটা এতিম। কিছুক্ষণ পর ফায়ান নিজেকে ধাতস্থ করে নিয়ে বিড়বিড় করে আওড়ালো। এতিম দেখেই তুই অবস্থা, ফ্যামিলি থাকলে ভালো শিক্ষাটাই দিত। ফারহা নিজের রুমে এসে একটা ফটো ফ্রেম হাতে নিয়ে বসে আছে। তার চোখ থেকে টপ টপ করে পানি সেই ফ্রেমে গড়িয়ে পড়ছে। ফ্রেমটা তাদের 7 জনের ছবি। নিচে গুটি কয়েক শব্দে লেখা 7 ভেড়াচ্ছানা। এই ফ্রেমটা আরিমা তার জন্য বাঁধিয়েছিল, তাকে দিবে বলে। বেচারি দিতেও পারেনি, তার আগেই তো ভাইয়া তাকে তাড়িয়ে দিয়েছে। আমার এখানে বসে থাকলে চলবে না, আরুকে খুঁজতে হবে আমার। নতুন বাসায় শিফট হয়েছে আরিমা। কাল রাতের মধ্যে সে তার ফ্ল্যাট ছেড়ে দিয়েছে, এটাতে ভাড়ায় থাকবে সে। আরিমা ভালোভাবে জানে সকাল হলেই ফারহার সহ 5 ভেড়ার ছানা ছুটে আসবে। যদি কাহিনী জানে তাহলে আপাতত আরিমা তাদের সামনে পড়তে চাচ্ছে না। হায় রে আমার জীবন, হায় রে প্রিয় মানুষ, ধোকা, সব ধোকা, সবাই ধোকা দেয় আমায়। এই যে এখনো আমি একা, আমার সাথে কেউ থেকেও নেই। পরিবারের লোক এই শহরেই আছে, তবুও তারা আমায় চিনে না, জানে না। আমার খোঁজ অবধি নেই তাদের কাছে আমি বেঁচে আছি নাকি মরে গেছি। বাবা মা না থাকলে বুঝি এরকম ভোগান্তি পোহাতে হয় কি জানি। অতি শীঘ্রই আমি আমার মিশন কমপ্লিট করব, তবে টার্গেট চেঞ্জ। প্রিয় বস, আপনি যদি চলেন ডালে ডালে, আমিও চলি পাতায় পাতায়। আপনার অস্ত্র দিয়ে আপনাকেই কুপকাত করবে আরিমা। আফরিদ, এই আফরিদ। আফরিদ ঘুম ঘুম চোখে ঢুলতে ঢুলতে ভাইয়ের পাশে থপ করে বসে পড়ল। তারপর নাদিমের কোলে মাথা রেখে আবার ঘুম। নাদিম দীর্ঘশ্বাস ফেলল। এই ছেলেকে মানুষ করতে গিয়ে তার অবস্থা নাজেহাল, এর থেকে ছোট বাচ্চাও ঢের ভালো। নাদিম আফরিদের চুলে হাত বোলাতে বোলাতে বলল, খবর শুনেছিস? আফরিদ একবার ভাইয়ের দিকে তাকিয়ে ফের চোখ বুঝল। নাদিম মুচকি হেসে বলল, জানিস ভাইয়ের বোনের সাথে একটা মেয়ে পড়ে না, ওই যে আরিমা, তোদের ভার্সিটির তো হয়তো চিনিস। কাল রাতে একটা ছেলের সাথে ধরা পড়েছে সে। তখন ভাই তাকে অপমান করে বাসা থেকে বের করে দিয়েছে। আমি পাশেই ছিলাম, তাই জানতে পেরেছি। আরিমা নামটা শুনে আফরিদের কান সজাগ হয়ে গিয়েছিল। এবার সে লাফ দিয়ে উঠে বসল। নাদিম হকচকিয়ে গেল। কি হলো, এভাবে হাঁ করে তাকিয়ে আছিস কেন? তুমি আমাকে রাতে বলবে না ভাইয়া? কেন, এখানে বলা বলির কি আছে? হাইপার হচ্ছিস কেন? আফরিদ উত্তর না কেটে রুমে ঢুকে গেল। তারপর ফোনটা নিয়েই বেরিয়ে গেল। ভাই, এই সাত সকালে কোথায় যাচ্ছিস? আফরিদ শান্ত স্বরে বলল, আরিমা আমার বেস্ট ফ্রেন্ড, আর তার সম্পর্কে তোমার এমপি যা বলেছে সব মিথ্যে। আমাদের আরও আমার মেয়েই না। মানে? আমি নিজ চোখে দেখেছি। মাঝে মাঝে কিছু জিনিস চোখের দেখাও মিথ্যে হয়। ওর সম্পর্কে বাজে কথা বলবে না। আফরিদের যাওয়ার পথে তাকিয়ে নাদিম ভাবতে লাগলো, আসলে কি তাই? মেয়েটার মুখে সে তীব্র আকাঙ্ক্ষা দেখেছিল কি কিছু জানানোর, কিন্তু ভাই তার একটা কথাও শুনিনি। এমনিতেও ভাই তাকে দেখতে পারে না, তার উপর এইসব কাণ্ড ঘটিয়েছে মেয়েটা। 6 জন আরিমার ফ্ল্যাটের দরজার সামনে অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, দরজায় তালা লাগানো। তাদের আর বুঝতে বাকি নেই যে আরিমা এখানে আর নেই। অবশ্য এত অপমানের পর মেয়েটা কিভাবে তার সাথে সম্পর্ক রাখবে? এবার ডুকরে কেঁদে উঠে ফারহা
সে এখন কি করবে? মাফ চাইতে পারবে না আরিমার কাছে। মেয়েটার ফোনও অফ। দোস্ত কাঁদিস না, আমরা আরুকে বের করেই আনবো। হ্যাঁ, কান্না করিস না, আমরা আছি তো। ফারহা কাঁদতে কাঁদতে বলল, আমাকে রাতে কিচ্ছু জানানো হয়নি। আমি ভেবেছিলাম আরও একটু পরে সে আমার পাশে শুবে, তাই ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ভাইয়া আমাকে জানিয়েছে। আগে জানলে আমি কখনোই তাকে আসতে দিতাম না। মেয়েরা কান্না করছে। ছেলেদের সকলের মুখেই হতাশার ছাপ। এখন একমাত্র উপায় ভার্সিটি। আরিমা কি ভার্সিটিতে আসবে? ফায়ান গম্ভীর ভঙ্গিতে বসে আছে। একটু পর তার একটা মিটিং আছে, কিন্তু এতে তার হেলদোল নেই। নাদিম একদৃষ্টিতে ফায়ানের দিকে তাকিয়ে আছে। ভাইয়ের মনে চলছে কি আসলে? এইভাবে তাকিয়ে আছো কেন? আমি কি তোমার গার্লফ্রেন্ড? ফায়ানের এহেন কথায় নাদিম শুকনো মাটিতে আছাড় খেলো। কাশি উঠে গেল তার। ফায়ান সেদিকে ভ্রুক্ষেপ না করে বুলি আওড়ালো, আচ্ছা নাদিম, তোমার কি মনে হয় মেয়েটা নির্দোষ? আমার মনে হচ্ছে না। নাদিম ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ফায়ানের দিকে। ভাই মানতেই চাচ্ছে না মেয়েটার যে কোনো দোষ নেই। আরিমা বসে বসে প্রস্তুতি নিচ্ছে। আর কিছু সময়ের অপেক্ষা। রাতটা নামুক, তারপরেই সে তার সিক্রেট মিশনে নামবে। আচ্ছা, ফারহা কি তাকে খুঁজছে? বাকি 5 ভেড়া ছানারা কি জানে তার খবর? তাকে নিশ্চয়ই ছিছি করছে তারা। সে কিছুতেই তাদের ঘৃণা পোহাতে পারবে না। আরিমা মনে মনে কিছু ঠিক করে নিয়েছে। মিশনটা শেষ হোক, তাই করবে সে। আরিমা কে জানে 6 ভেড়া ছানা কিভাবে খুঁজে চলেছে তাকে, তারা কতটা ভালোবাসে তাকে। জানতে পারলে নিশ্চিত তাদের এত ভোগান্তি পোহাতে হতো না। অন্ধকার রজনী। চারপাশে আধার ব্যতীত কিছু দেখা যাচ্ছে না। দূর থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। হালকাভাবে গাড়ির হর্নের আওয়াজ আসছে কোনো দূরবর্তী জায়গা থেকে। এই অন্ধকারে কিছু লোক বড় বড় বক্স হাতে নিয়ে ট্রাকের দিকে এগোচ্ছে। উদ্দেশ্য ট্রাকটা ভর্তি করে এখান থেকে মাল নিয়ে কেটে পড়া। হঠাৎ তাদের একজন সঙ্গীর চিৎকারে হুড়মুড়িয়ে সেদিকে ছুটল বাকিরা। লোকটার মাথায় গুলি করা হয়েছে। সকলেই সতর্ক হয়ে গেল। আর কয়েকটা বক্স আছে, তাহলেই তাদের কাজ শেষ। এই লাস্ট মোমেন্টে কে এসব করছে? লোকগুলো বিরক্তির সাথে ঘাবড়াচ্ছেও। না জানি কোন আপদ এসে আবার জুটল এখানে। বারবার কোথা থেকে গুলি আসছে কেউ বুঝে ওঠার আগেই একের পর এক লাশ পড়ে যাচ্ছে মাটিতে। তারা গাছের পেছনে জায়গাতে গিয়েও নিস্থান পাচ্ছে না। কোথা থেকে গুলি ধেয়ে এসে একজনের শরীর ফোড়ে ঢুকে যাচ্ছে। এবারে লোকগুলো বেশ ভয় পেয়ে গেল, কারণ তারা আছে মাত্র 4 থেকে 5 জন। এখন কি করবে তারা? হ্যাঁ, উপায় পেয়েছে। বসকে কল করতে হবে এই মুহূর্তে। তিনি একমাত্র তাদের রক্ষা করতে পারবে এই বিপদের হাত থেকে। কিন্তু হঠাৎ ঠকঠক আওয়াজ পেয়ে সবার মুখ তুলে সামনে তাকালো। আচমকা তারা কয়েক পা পিছিয়ে গেল। এই লোকটাকে ছেলে না মেয়ে কিছুই বোঝা যাচ্ছে না। কালো রঙের হুডির সাহায্যে সমস্ত শরীর আবৃত করে রেখেছে। মুখে মাস্ক, তার উপর চোখে ব্ল্যাক সানগ্লাস। মোট কথা কিছুই বুঝতে পারছে না লোকগুলো। তাদের মাঝে একজন ডায়াল লিস্টে গিয়ে কল দিয়েই ফেলেছে। এই মুহূর্তে লোকটা সাইলেন্সার কৃত গানটা থেকে বুলেট ছুড়ল। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল সে। তার আর বাকি সঙ্গীরা ভয়ে রীতিমতো কাঁপছে। আসলে তাদের কাছে মোকাবেলা করার মতো আপাতত কিছু নেই। তারা জানতই না সেফ জোনে এভাবে একজন তাদের এসে ঘায়েল করে দিতে পারে। এখানে গার্ডস থাকার কথা, কিন্তু কেউ গার্ডসদের দেখতে পাচ্ছে না। কি করবে কি এখন তারা? কিছু বুঝে ওঠার আগেই বাকিদের লাশও একইভাবে মাটিতে লুটিয়ে পড়ল। যেভাবে বাকিরা শেষ করেছিল সেভাবেই তাদের জীবনও এখানে সে ইতি টানল। একে একে সবাইকে শুট করার পর লোকটা মাস্ক খুলে বন্দুকে হালকা ফু দিল। সেখান থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে। অতঃপর মাস্ক পুনরায় পরে নিজের কাজে লেগে পড়ল। হাতে যে সময় বেশি নেই। শেখ ভিলায় হুলুস থুলুস কাণ্ড বেঁধেছে। রায়হান শেখের মাথায় আইস ব্যাগ চেপে ধরে দাঁড়িয়ে আছে তার ঘরণী রিপা শেখ। রায়হান শেখ সোফায় গা এলিয়ে দিয়ে মরার মতো পড়ে আছে।
এত বড় সর্বনাশ কে করলো তার? একদম সর্বশান্ত করে দিয়েছে তাকে। উত্তেজনায় প্রেসার বেড়ে গিয়েছে রায়হান শেখের। রাজ বাবার সামনে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে, যেন তার কোনো হেলদোলই নেই এই ব্যাপারে। তা দেখে রায়হান শেখের মাথায় আরো আগুন ধরে যাচ্ছে। তার মতে সে একটা গাধা পালছে। রাজ, শাহিনকে কল দিয়ে আসতে বলো। রাজ ভ্রুকুচকে একবার রায়হান শেখের দিকে তাকালো। কি ওভাবে হাবলার মতো কি দেখছো? তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের যে খবর ছিল না এতদিন, ব্যাপার কি আব্বু? তোমার মতো তো আমি গাধা নই, তাই সব খবরই রাখি। ওর মা অসুস্থ, তাই দেখতে গিয়েছিল। তুমি আমাকে অপমান করো সব সময়। কারণ তুই অপমানের যোগ্যই। রাজ রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে প্রস্থান করলো। ফারু, এই ফারু, ভাইয়ের সাথে কথা বলবি না? ফায়ানের কণ্ঠে অসহায়তা বোধ ছড়ে পড়ছে। বাহিরে সে যতই হাঙ্গামা করুক, মূলত তার বোনকে মন খারাপ অবস্থায় দেখতে পারে না ফায়ান। বুকের ভিতর মনে হয় কেউ পাথর চাপা দিয়ে দিয়েছে। সে দীর্ঘশ্বাস ফেলে আবার ফারহার দিকে তাকালো, যে মুখ ঘুমিয়ে বিছানায় বসে আছে। ফারু, চল, খাবি আমার সাথে? না। না মানে খেয়াল আছে তোর? কাল থেকে খাওয়া দাওয়া নাওয়া বাদ দিয়ে দিয়েছিস। এভাবে চললে কিভাবে হবে? যখন আরুকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে তখন মনে ছিল না? তুমি জানতে না আমার হাসি খুশি থাকার পিছনে আমার বন্ধু মহল, বিশেষ করে আরিমা আমায় নতুন করে হাসতে শিখিয়েছে। চল, তুই খাবি আমার সাথে? না, আমি কোথাও যাব না। আমার আরুকে চাই। তার খোঁজ না পাওয়া অবধি আমি কিছুতেই মুখে কিছু গ্রহণ করব না। বেরিয়ে যাও তুমি, সামনে আসবে না আমার। বলতে বলতে ফারহা ফুপিয়ে উঠল। ফায়ান রাগে হাত মুষ্টিবদ্ধ করে সেখান থেকে চলে গেল। ফারহা একবার ভাইয়ের যাওয়ার পানে তাকিয়ে বলল, আমাকে মাফ করো ভাইয়া। তুমি জানো না আরু আমার কাছে কি। যেদিন জানবে সেদিন তুমিও তাকে চোখে হারাবে। ব্যাকপ্যাক করা শেষ, এবার গাড়ি আসার অপেক্ষা শুধু। তারপরে সে এখান থেকে চলে যাবে। মোবাইল বের করে তাদের বন্ধু মহলের ছবিগুলো বের করলো আরিমা। এক চিলতে হাসি ফুটে উঠল আরিমার ঠোঁটে। পরক্ষণে মুখ কালো করে নিল আরিমা। সুস্থ স্বাভাবিক জীবনে যে তার জন্য নয়, সে অন্যের কয়েদি। ফারহা সবার চোখ এড়িয়ে একটা পার্কে এসেছে। এখান দিয়ে যাওয়ার সময় আরিমা প্রায় বলতো তার এই শিশু পার্কে ঘুরে যাবে একদিন। এসব ভাবতেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ফারহার থেকে। কোথায় তুই আরু? আর কোথায় খুঁজলে তোকে আমি পাবো? প্লিজ দেখা দে আরু, প্লিজ। হেই মিস, এভাবে শিশু পার্কে এসে শিশুদের মতো কাঁদছেন কেন? ফারহা মাথা তুলে সামনে তাকাতেই অবাক হয়ে গেল। সেদিনই সেই ছেলেটা, লোকটার মুখশ্রীটা সে ভুলবে কিভাবে? প্রথম সাক্ষাৎকারেই যে মন দিয়ে বসেছে সে। হ্যালো। জি, কিছু বলবেন? লোকটা ফারহার থেকে কয়েক গজ দূরে ধপ করে বসে গেল। নাম কি আপনার? মাস্ক পরে এই গরমে আছেন কিভাবে? ফারহা ভাবলো সে মাস্কটা খুলে ফেলুক, তাহলে মানুষটা তাকে চিনতে পারবে। আপনি না সৌহার্দ্য ফায়ান খানের বোন? এখানে কি করছেন গার্ড ছাড়া? যে কোনো সময় বিপদ আসতে পারে। তাই তো মাস্ক পরেছি, পাছে কেউ ভাইয়ার কাছে বিচার দিয়ে দিলে। ছেলেটা হাসলো। আমি যদি বিচার দেই? ফারহা চোখ ছোট ছোট করে ছেলেটার দিকে তাকালো, যার ফলে ছেলেটা আরো জোরে জোরে হাসতে লাগলো। ফারহা এক দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, আপনার নাম কি? ছেলেটা এবার রহস্যময়ী হাসি দিয়ে বলল, রাজ, নিশান্ত রাজ শেখ। আরিমা গাড়ি স্টার্ট দেওয়ার আগেই ফায়ানের ছবির দিকে এক পলক তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আমার এত পাগলামোর কোনো মানে হয় না নেতা সাহেব। আমি যে অন্যের শিকলে বন্দী, আমি চাইলেও আপনার হতে পারবো না নেতা সাহেব। এই যে আপনার থেকে কিছু ভালো মন্দের স্মৃতি নিয়ে গেলাম, আর কি কোনো দিন দেখা হবে আমাদের? ফায়ানের ছবিটা বুকের সাথে চেপে ধরে আরিমা বুলিয়া ওড়ালো। ভালোবাসি নেতা সাহেব, বড্ড ভালোবাসি। অতঃপর গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে প্রস্থান করলো আরিমা। আর কি এই শহরে আসা হবে? নাদিম, আরিমা মেয়েটার খোঁজ করো। 24 ঘন্টার মধ্যে তার খোঁজ চাই আমার। আর সেদিনের ছেলেটা ডিটেলস খুঁজে বের করবে। নাদিম হতভম্ব হয়ে ফায়ানের দিকে তাকিয়ে আছে। ভাই এসব কি বলছে? তখন একটা লোক দৌড়ে এসে ফায়ানের
সামনে হাঁপাতে লাগলো। রিফাত, আমি বলিনি অনুমতি না নিয়ে আমার ডেস্কে আসবে না? ফায়ানের কপালে রগ ফুলে উঠেছে রাগে। এদের সবকটাকে ছাঁটাই করে দিতে হবে। স্যার, ফারহা ম্যাম অ্যাক্সিডেন্ট করেছে, রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে স্যার। জলদি চলেন, নয়তো কিছু একটা হয়ে যেতে পারে। এখন সময়টা মধ্য দুপুর। চারপাশে রোদের প্রকটে আবহাওয়া তেজি হয়ে আছে। গরমে মানুষজন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তাই গালি দিয়ে ভরপুর করছে সূর্য মামাকে। এই গরমে ফায়ানের কোনো হেলদোল নেই। বোনের জন্য যা দরকার পড়ছে সে নিজ দায়িত্বে তা পালন করছে। এবার হসপিটালের ওই মাথায় আরেকবার এই মাথায় প্রাণপণ ছুটছে ফায়ান। ঘামে শরীর ভিজে জবজব করছে। ঘিয়ে রঙের পাঞ্জাবিটা ফর্সা শরীরের সাথে লেপ্টে আছে। চুলগুলো উস্কো খুস্কো, চোখ দুটো ফুলে একাকার, চোখে খানিক অংশ লাল হয়ে আছে। আচ্ছা, আরিমা যদি এমত অবস্থায় তার নেতা সাহেবকে দেখতে পেত, তবু কি তার নেতা সাহেবের উপর সে ক্রাশ খেয়ে বসে থাকতো? তার অন্তরস্থল কি টিপ টিপ আওয়াজে তোলে হাতুড়ি পেটা করতো? হ্যাঁ, করতই তো। তার নেতা সাহেব যে বড্ড সুদর্শন একজন পুরুষ। হসপিটালে সবার দৃষ্টি ফায়ানের পানে। একজন নেতা যে সব সময় কঠোর ভঙ্গিতে চলাফেরা করে, যার মুখশ্রী সর্বদা গাম্ভীর্য তার ছাপ নিয়ে বেড়ায়, সেই ফায়ান তার বোনের জন্য কতটা আবেগী হয়ে উঠেছে। কত দুর্বল মনের মানুষদের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। কয়েকজন মেয়ে নিজ মনে আওড়াচ্ছে, নিশ্চয়ই ফারহা খান একজন ভাগ্যবতী মেয়ে। অপারেশন থিয়েটারের লাইট অফ হতেই ফায়ান সেদিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে। মনে হচ্ছে ডাক্তার বের হলেই ঝাঁপিয়ে পড়বে। ডক্টর, আমার বোনের কি অবস্থা এখন? ডক্টর ও ফায়ানের অবস্থা দেখে খানিক ঘাবড়ালো। আজকাল বোনের প্রতি এত সেন্সিটিভ কে থাকে? যখন ফারহাকে নিয়ে এসেছে তখন কতই না পাগলামো করেছে লোকটা। শি ইজ আউট অফ ডেঞ্জার। ভাগ্যিস তাড়াতাড়ি এনেছিলেন, আর একটু দেরি হলে আমাদের হাতে কিছু থাকতো না। একটু পর কেবিনে শিফট করা হবে, আপনি নিশ্চিন্তে থাকুন। ফায়ান এবার একটু স্বস্তি পেল যেন। বাসায় কাউকে জানায়নি ফায়ান অ্যাক্সিডেন্টের ব্যাপারে। ভাই, আপনি এবার বাসায় গিয়ে একটু রেস্ট নিন, অনেক দখল গেছে আপনার উপর। নাদিম, কিভাবে বাসায় চাই বলো? বোনটা যে এখানে পড়ে আছে, তাও আমার উপর অভিমান করে। আমার বোনটা সুস্থ হয়ে উঠেছিল, আমার কারণে আবার তার এই দশা। আল্লাহ না করুক ওর ট্রমার উপর যদি আবার ইফেক্ট পড়ে, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। শক্তপোক্ত সুঠামদেহী সুদর্শন যুবকের মুখে অসহায় অবস্থা মানায় না। নাদিম ও ফায়ানের অসহায়ত্বকে দেখতে পারছে না। গাড়িটার খোঁজ করো, কে ধাক্কা দিয়েছে বোনকে, আর আরিমার খোঁজটা চালিয়ে যাও। আমার বোনকে মারার চেষ্টা সৌহার্দ্য। ফায়ান খানের কলিজে হাত দেবার সাহস কার আছে? তাকে বের করে আনো, আমি তার কলিজে বের করে দেখব তার কলিজায় কত বড়। আরিমা একটা ডুপ্লেক্স বাসার সামনে এসে গাড়ি থামালো। যে কেউ বাসাটা দেখলেই বলে দিতে পারবে কারো শখের বশে গড়া এই বাড়িটা। চারপাশে শুধু ফুল আর ফুলের সমারোহ। আরিমা হর্ন বাজাতেই দারোয়ান হাসি হাসি মুখ করে গেট খুলে দিল। আরিমা গাড়ি পার্ক করে এসে কলিং বেল প্রেস করলো। ওপাশে মানবী আরিমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে, যা তার মুখশ্রী দেখেই আরিমা বলে দিতে পারছে। কিন্তু সে সেদিকে তাকালো না। গদগদ পায়ে একটা রুমের ভিতরে ঢুকে গেল। মেয়েটা সেদিকে তাকিয়ে হতাশ দৃষ্টি ফেলল। আমার বাবাটা কি করে? আরিমা কণ্ঠস্বর ছোট্ট ছেলেটির শ্রবণেন্দ্রিয় প্রবেশ করার সাথে সাথে সে পিছু ঘুরল। তার দৃষ্টি হতবাক। সে এ সময় কাঙ্ক্ষিত মানুষটিকে একদম আশা করেনি। ছেলেটি ঝাঁপিয়ে পড়ল আরিমার বুকে। আরিমাও শক্ত করে ছেলেটির মাথায় নিজের বুকের সাথে চেপে ধরল। এবার তার শান্তি লাগছে। মনে হচ্ছে তার সবকিছু হালকা হয়ে গেছে, আর না আছে কোনো ক্লান্তি। মাম্মা, তুমি কখন এলে? আমাকে জানাওনি কেন? জানলে কি মাম্মাম সারপ্রাইজ দিতে পারতো। লাভ ইউ মাম্মাম। এবার আমি তোমাকে ছাড়ছি না, হয় আমাকে নিয়ে যাবে, নাহলে আমার সাথেই থাকবে তুমি। তুমি জানো না আরহাম তোমায় কত মিস করে। আরহাম ঠোঁট উল্টে আরিমার দিকে উত্তরের আশায় তাকিয়ে আছে। সে জানে তার মাম্মা তাকে এবারও নিষেধ করবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে তার মাম্মা রাজি হয়ে গেছে।
ইয়ে মাম্মাম, তুমি আমার বেস্ট মাম্মাম। হয়েছে, তোমার মাম্মাকে ফ্রেশ হতে দাও এখন, জার্নি করে এসেছে তো। আরমান আরিমাকে ছেড়ে দিল। তার ছোট্ট ছোট্ট গোল গোল চোখ দুটো চিকচিক করছে। ফারহাকে কেবিনে শিফট করা হয়েছে। তার মাথায় কোনো চুল নেই। মাথায় আঘাত পাওয়ার কারণে চুল কেটে ফেলা হয়েছে। হালকা হালকা চুল আছে এখন। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো ফারহান। ফারহাকে এই অবস্থায় দেখে তার বুকটা ধুক করে উঠল। সে বোনের দিকে এগিয়ে গিয়ে তার পাশে বসলো। বোনের এক হাত নিজের হাতে ছোঁয়ালো ফায়ান। ফারহা পিটপিট করে চোখ খুলতে ভাইয়ের বিধ্বস্ত রূপটা তার চোখে ধরা পড়ল। সাথে সাথে চোখ ফেটে অশ্রুর কণাগুলো ফিট জমালো। বোন, কাঁদছিস কেন? ভাইয়া প্রমিস করছে তোর আরোকে তোর কাছে ফিরিয়ে দেবে। ফারহাদ ঠোঁট ভেঙে কান্না করেই যাচ্ছে। ফায়ান তাকে থামানোর সর্বোচ্চ প্রয়াস চালাচ্ছে, নয়তো সমস্যা হবে। ভাইয়া পচা, জানি তো আমি, তাই বলে এইভাবে কাঁদবি? আর্মিকে এনে দিব বলেছি না? একদিন সময় দে আমায়, আর যে তোকে মারার চেষ্টা করেছে তার চোখ উপড়ে নেব আমি। আমার বোনের দিকে যে তাকাবে তার ব্যবস্থা হবে ভয়াবহ। ফারহা ঈষৎ কেঁপে উঠল। ভাইকে কিভাবে বলবে সে আরিমাকে থামাতে গিয়ে তার এই অবস্থা? না, কিছুতেই বলা যাবে না, না হলে ভাই আরিমার উপর আবার খেপে যেতে পারে। শুনলাম ফায়ানের বোনের অ্যাক্সিডেন্ট হয়েছে। আহারে বেচারি, ছোট্ট শরীরটা হসপিটালের বেডে ছটফট করছে। রায়হান শেখের কথায় রাজ অবাক হয়ে তার দিকে তাকালো। কয়েকটা ঘন্টা আগেই তো সে ফারহার সাথে দেখা করে এলো। প্রাণবন্ত হাসি হাসি মুখটা মনে পড়তে রাজের বুক কেঁপে উঠল। এর পিছনে তার বাবার হাত থাকতে পারে না তো? হ্যালো, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস পিচ্চি? কতদিন বলেছি পিচ্চি ডাকবা না, আমি এক বাচ্চার মা। ছেলেটা হাসলো। ভাইয়া তুমি কি জানো আমি সব জেনে গেছি? আরিমার মুখে প্রাপ্তির হাসি। কি জেনেছিস তুই? খানবাড়ির রহস্য। ছেলেটা কিছুক্ষণ চুপ মেরে রইল। সে ভাবেও নি আরিমা এত ধূর্ত। আমি তোকে জানাতাম সবটা। আরিমা হাসতে হাসতে বলল, বাদ দাও, দেশে কবে আসছো? শীঘ্রই। আচ্ছা, তবে একসাথে সবার দেখা হচ্ছে। বলে খট করে কল কেটে দিল আরিমা। কেটে গেছে বেশ কয়েকদিন। ফারহাকে বাসায় আনা হয়েছে। সোনালি যখন মেয়ের এই অবস্থা জেনেছে তাকে আটকে রাখা দুঃসাধ্য হয়ে গিয়েছিল। ওনার কোমরের ব্যথা থাকায় দরুন বেশিক্ষণ গাড়িতে বসে থাকতে পারে না। তাই ফায়ান যত দ্রুত সম্ভব বোনকে বাসায় নিয়ে এসেছে। মোহনা অবশ্য গিয়ে দেখে এসেছিল। বন্ধু মহল যখন ফারহার অ্যাক্সিডেন্টের খবর শুনে একদম হন্তদন্ত হয়ে ছুটে এসেছিল সবাই। বেলা সিমরান কেঁদে কেটে অস্থির। এক বান্ধবীর খোঁজ পাওয়া যাচ্ছে না, আবার আরেকজন মাথা ফাটিয়ে বসে আছে। তাদের কি কান্না না করলে চলে? এটা মোটেও ভালো কথা না। তাই তো তারা ইচ্ছে মতো কাঁদছিল। কিন্তু ফায়ানের ধমকে ভয়ে সবাই সুরসুর করে চলে যেতে হয়েছে। ফারহা নিজের কক্ষে বিছানার সাথে হেলান দিয়ে বসে আছে। তার কিছুই ভাল লাগছে না। ওই দিন পার্ক থেকে বাসায় ফেরার পথে আরিমাকে দেখেছিল সে গাড়ি চালিয়ে কোথায় যেন যাচ্ছে। ফারহা আরিমাকে চিনতে মোটেও ভুল করলো না। ফারহা পেছন থেকে অনেক ডাকাডাকি করার পরেও যখন আরিমা শুনল না তখন সে প্রাণপণে ছুটে চলল। কিন্তু ফলাফল শূন্য। একটা আস্ত গাড়ির সাথে সে কি পেরে উঠবে? তখনই অপোজিট থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিল, আর তার মাথা গিয়ে ইটের সাথে লেগে গড় গড় করে রক্ত পড়তে লাগলো। ফারহাদ দীর্ঘশ্বাস ফেলল। ফারু, এত কি ভাবিস তুই আজকাল? কখন থেকে ডাকছি তোকে? ফায়ানের গম্ভীর কণ্ঠ কর্ণগোচর হতেই ফারহাদ চমকে উঠল। না ভাইয়া, তেমন কিছু না। যাই হোক, একটা নিউজ দিতে এসেছে। কি? সন্ধ্যায় ভাইয়া ভাবির আসবে। ফারহা কিছুক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো ভাইয়ের দিকে। কিছু সময় পরে চেঁচিয়ে উঠল। তার যেন বিশ্বাসই হচ্ছে না এবার তাকে পায় কে। সারাদিন ছুটোছুটি করবে। ফায়ান দুই কানে হাত দিয়ে বিরক্তিতে ফারহার দিকে তাকিয়ে আছে। ফারহা এবার ভাইয়ের দিকে তাকিয়ে দাঁত বের করে ক্লোজ আপ মার্কা হাসি দিল। বোনের
অঙ্গভঙ্গি দেখে ফায়ান নিজেও ফিক করে হেসে দিল। আরিমা আড়মোড়া ভেঙে বিছানা থেকে উঠে বসলো। ফোনটা হাতে নিয়ে সময় দেখতেই তার চক্ষু চড়ক গাছ। এতক্ষণ সে ঘুমিয়েছে। আরহামকে নিয়ে দুপুরের দিকে শুয়েছিল আরিমা। এখন বিকেল হয়ে গেছে, তার ছেলেটা কোথায় গেল? আরহাম, আরহাম, কোথায় তুমি? আরহামের কোনো আওয়াজ আসছে না। আরিমা মনে মনে ভয় পেতে লাগলো, কেউ তাকে খোঁজ পেয়ে গেল না তো। অদৃশ্য ভয় আরিমার সর্বাঙ্গে চাপটে ধরল। সে দ্রুত পদে বিছানা ছেড়ে নামলো। আরহাম বাবা, কোথায় তুমি? মাম্মা ডাকছে তো। আরহাম। আরিমা দ্রুত গেটে গিয়ে দারোয়ানের কাছে জানতে চাইলো আরহাম বের হয়েছে কিনা। দারোয়ান ঘাড় নাড়িয়ে না জানালো। ঠিক তখনই বাগান থেকে খিলখিল করে হাসির শব্দ আরিমার কানে ঠেকলো। সাথে সাথেই আরিমা ছুটে বাগানে চলে গেল। স্বস্তির শ্বাস ছাড়লো আরিমা। এগিয়ে গিয়ে ছেলেটাকে জড়িয়ে ধরলো। বাবা, মামাম তোমাকে খুঁজেছে কত জানো? মামামকে কষ্ট দাও কেন? চিন্তা হয় তো মাম্মামের। তুমি ছাড়া মাম্মামের কে আছে? আরহাম কিছু না বুঝে ফ্যালফ্যাল করে তার মাম্মার দিকে তাকিয়ে আছে। তার ছোট্ট মস্তিষ্ক এটা বুঝতে পারছে না মাম্মা কষ্ট পেয়েছে, আর কষ্টটা সেই দিয়েছে। সরি মাম্মা, আর হবে না। আরিমা রাহার দিকে চোখ পাকিয়ে তাকালো। আরহামকে নিয়ে বেশিক্ষণ বাইরে থাকবে না, জানো না ও আমার কি? রাহা ভয়ে কথা বলল না, শুধু মাথা নিচু করে রাখলো। ফারহা বাসা থেকে বের হয়েছে। ফায়ান এই সময় বাসায় থাকে না, এটাই সুযোগ। একটু বন্ধু মহলের সাথে দেখা করে আসবে। বড্ড মিস করছে তাদের। শুনতে হবে না আরিমাকে পেল কিনা। ফায়ান অবশ্যই কোনো খোঁজ পায়নি। কে বা কারা ধাক্কা দিয়েছে ফারহাকে। কোনো সিসিটিভি ফুটেজও ছিল না রাস্তায়। তা শুনে ফায়ার দেহে যেন দম আসে। কিছু সময় পরে দূরে একটা ছেলেকে দেখতে পেল ফারহা। কারো কাছে লিফট চাচ্ছে ছেলেটা। আরে এটা যে রাজ। ফারহা ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। কাজ নামিয়ে রাজের উদ্দেশ্যে বলল, এই যে আপনি কোথাও যেতে চাচ্ছেন, চাইলে আমার সাথে আসতে পারেন। না সমস্যা নেই, আমি অন্য গাড়ি নিয়ে যেতে পারবো। আরে আসুন প্লিজ, সমস্যা নেই। রাজ কিছু একটা ভেবে গাড়িতে চেপে বসলো। তুমি কোথায় যাচ্ছ? ফ্রেন্ডের সাথে দেখা করতে। আচ্ছা, শুনলাম অ্যাক্সিডেন্ট করেছিলে নাকি? এখন কেমন ফিল করছো? ফারহা হকচকিয়ে গেল। তার নিষ্প্রাণ মন ভেবে নিল রাজ তাকে পছন্দ করে, এমনকি তার অগোচরে তার খোঁজ খবর রাখে। জি ভালো আছি। তা এই অবস্থাতে বাহিরে না বের হলে চলতো না? আপনি দেখি আমার ভাইয়ের মতো, আমার ঘরবন্দি হয়ে থাকতে ভালো লাগে না। বলেই মুখ ফুলালো ফারহা। রাজ তা দেখে হালকা হাসলো। আচ্ছা গাড়ি থামাও, আমি এসে গেছি। ফারহা হেসে মাথা নাড়ল। ফায়ান অনেকক্ষণ যাবৎ নাদিমকে খেয়াল করছে। নাদিম কিছু নিয়ে টেন্স। ফায়ান ঢের বুঝতে পারছে। কপালে ঘামের সাথে চিন্তার ছাপ স্পষ্ট। ফায়ান কিছু বলছে না, অপেক্ষা করছে নাদিম কখন তাকে বলবে। নাদিম, এক গ্লাস পানি দিতে পারবে? ফায়ানের সামান্য শান্ত কণ্ঠে বাক্য শুনে নাদিম চমকে গেল। অতঃপর হাসি হাসি মুখ করে ফায়ানের জন্য পানি এনে দিল। নাদিমের হাত কাঁপছে। পানিটুকু খাও। নাদিম প্রথম হকচকিয়ে গেলেও নিজেকে ধাতস্থ করে পানিটুকু খেয়ে নিল। এবার বলো কি হয়েছে? নাদিম কিছু সময় অসহায়ের মতো ফায়ানের দিকে তাকিয়ে থাকলো। তারপর হু হু করে কেঁদে উঠল। নাদিমকে বাচ্চাদের মতো কাঁদতে দেখে ফায়ান কিছুটা ভরকালো। ফায়ান নাদিমকে সময় দিল। নিজেকে ঠিকঠাক করে নাদিম বলল, ভাই, আমি আমার ছোট ভাইকে খুঁজে পাচ্ছি না। বিকেলে বের হয়েছিল, এখন রাত হয়ে গেছে। ফোন একটু আগে অন থাকলেও এবার অফ দেখাচ্ছে। ভাই, আমার আপন বলতে ও ছাড়া আর কেউ নেই ভাই। কাঁপতে কাঁপতে কথাগুলো বলে ফের ডুকরে উঠল নাদিম। এত হাইপার হচ্ছে কেন? ছেলে মানুষ হয়তো বন্ধুদের সাথে ঘুরতে গেছে, চলে আসবে। না ভাই, ও কখনো এমন করে না। আমাকে বলে যায় চার্জ না থাকলে বন্ধুদের ফোন থেকে কল দেয়। আচ্ছা আমি দেখছি, চিন্তা করো না, আমি আছি না, আমি থাকতে কোনো ভয় নেই। রাত বাজে ৩টা। নাদিম দু চোখের পাতা এক করতে পারছে না। একবার ঘরের এক কোণে যাচ্ছে তো আরেকবার ওই কোণে যাচ্ছে। চিন্তার মূর্ছে যাচ্ছে সে। তার ভাইটা কোথায়? কোনো বিপদ হলো না তো?
তার এই কাজের জন্য সে ভাইকে লোকের সামনে তেমন পরিচয় করিয়ে দেয় না, পাছে ভাইয়ের উপর কোনো বিপদ এলে। আর ভাবতে পারছে না সে। তখন কলিং বেলের শব্দে হুঁশ ফিরল নাদিমের। এত রাতে কে এলো? আফরিদ নয়তো? ভোরের আলো ফুটেছে খান ভিলায়, হুলুস তুলুস আয়োজন। বাড়ির বড় ছেলে, ছেলের বউ যে দেশে এসেছে, তাদের এই সামান্য আয়োজন না করলে চলে। যদিও তাদের সামান্য আয়োজন মানেই এলাহি কাণ্ড। ফারহা পিটপিট করে চোখ খুলল। শরীরের উপর ভারী কিছুর উপস্থিতি পেয়ে ভরকালো প্রথমে তার, অতঃপর যখন কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেল খুশিতে চেঁচিয়ে উঠল ফারহা। সে তো ভুলেই বসেছিল আজকে ভাইয়া ভাবি আসবে। ফারহা তার বুকে শুয়ে থাকা ছোট্ট দিয়াজকে নিয়ে রুম থেকে বের হলো। ধপাধপ সিঁড়ি বেয়ে নিচে নামতেই ভাবিকে দেখতে পেল। মা আর বড় মার সাথে গল্প করছে কিছু একটা নিয়ে। ফারহা গিয়ে ভাবির পাশে ধপ করে বসে পড়ল। দিশা যেন অবাক না হয়ে পারল না। তার ছোট ননদ কি অসুস্থ হয়ে গেছে? ও তো অসুস্থ ছিল আগের বার যখন এসেছিল। ফারহা কারোর সাথে দেখা করেনি, এমনকি তার ভাইও দিয়াজের সাথেও না। সব সময় চিৎকার করে গেছে। অবশেষে ফারহা সুস্থ হলো ভাবতেই একগাল হাসলো দিশা। ভাবি, এভাবে আমাকে দেখো না তো। ভাইয়া যদি জানে তুমি আমার উপর ক্রাশড, একটা থাপ্পড়ও আমার মাটিতে পড়বে না, সব গুনে গুনে পিঠে জায়গা পাবে। দিশা অবাক হওয়ার ভান ধরে দুহাত গালে লাগিয়ে বলল, আসলেই ফারহা, জিসান তোমাকে মারে? হ্যাঁ ভাবি, জানো না তো তুমি, তোমাকে আজ সব বলবো। তোমার জামাই ওটা ভালো না, আগে কত শত প্রেম যে করেছে জানো না তো তুমি। দিশা চোখ দুটো বড় বড় করে নিল। এবার সে ফারহার কথাই বিশ্বাস করে নিয়েছে, কারণ তাকে পারিবারিকভাবে বিয়ে হয়েছে, প্রেমের বিয়ে না। ঠিক তখন কেউ পিছন থেকে এসে ফারহার কান মুড়িয়ে ধরল। ফারহা অস্ফুট স্বরে আর্তনাদ করে উঠল, আমি কি তোকে মারি পেঁচে কোথাকার? ফারহা কান ছাড়াতে ছাড়াতে বলল, মারুই তো, এখনো তো মারছো, দেখেছো ভাবি? ভাইয়া তোমাকে দেখে ভয় পায় না, আমাকে মারছে। আমি তো সুইট একটা বোন, কিসের আদর করবে? ফারহা গাল ফুলালো। জিসান হেসে ফারহার গালে দুটো টেনে দিল। ফারহা দুম করে কিল বসিয়ে দিল জিসানের পিঠে। এটা নতুন কিছু নয়, তারা দুজনে একদম ফ্রেন্ডলি। প্রথম প্রথম ফায়ান ধমক দিল, কাজ হয়নি, উল্টো কেঁদে কেটে বান ভাসাতো। তাই আর কিছু বলেনি ফায়ান। তোর জন্য গিফট এনেছি, যা গিয়ে চেক কর। ফারহা উৎফুল্ল হয়ে দিয়াসকে কোলে নিয়ে ছুটল। পেছন থেকে ভাইয়া ভাবিরা অনেক থামতে বলেছে, কিন্তু তার থামার নামই নেই। বোনটা অসুস্থ হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ, কিন্তু কিভাবে পসিবল হলো? মোহনা ছেলের দিকে তাকিয়ে বলল, আরিমার জন্য তো সব সম্ভব হলো বাবা। এই আরিমাটা কে? মাথা নিচু করে ড্রয়িং রুমে ভাইয়ের সামনে বসে আছে আফরিদ। মাথা তুলে ভাইয়ের দিকে তাকাতে পারছে না। কাল রাতে সে ড্রিঙ্কস করে মাঝরাতে বাসায় ফিরেছে। তার জন্য নাদিমের হাতে কয়েকটা চড় থাপ্পড়ও খেতে হয়েছে বই কি। কি হয়েছে? এভাবে সমমত বসে আছিস কেন? ভাইয়া সরি। অস্ফুট স্বরে বুলি আওড়ালো আফরিদ। সরি? তোকে কতবার মানা করেছি এসব খাবি না? কল ধরিসনি, ফোন অফ রেখেছিস, কিছু বলেও চাসনি। বলে কি আমাকে মারতে চাস তুই? এত চিন্তায় না ফেলে মেরে ফেলা আমায়। আফরিদ এগিয়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরল। তার বড্ড ভুল হয়ে গেছে, আসলেই ভুল হয়েছে। কাল তার বেরোনো মোটেই উচিত হয়নি। ভাই, তুই ছাড়া আমার আর কেউ নেই এই দুনিয়ায়। প্লিজ এমন কিছু করবি না যাতে করে তোকে হারাতে হয়। আমার জন্য হলেও নিজেকে ভালো রাখ তুই। ভাইয়া, আই এম সরি, আর হবে না, এবারের মতো মাফ করে দাও। নাদিমের কিরকম অদ্ভুত ঠেকলো আফরিদের কথায়, কিন্তু সে পাত্তা দিল না। ভাইকে ফিরিয়ে পেয়েছে, এটাই অনেক। আরিমা সকাল সকাল ঘুম থেকে উঠে দেখে আরহাম তার দিকে হাসি হাসি মুখে তাকিয়ে আছে। কি নিষ্পাপ তার হাসি, কিন্তু এটা সুবিধের ঠেকছে না আরিমার। নিশ্চিত কোনো অকাম করেছে আরহাম।
আরিমা একটু দূরে রাহাকে দেখতে পেল, সেও ঠোঁট চেপে হাসছে। এবার আরিমার কপালে ভাঁজ গাঢ় হলো। কি ব্যাপার, তোমরা হাসছো কেন? আরিমার কথায় এবার আরহাম উচ্চ স্বরে খিলখিল করে হেসে দিল। তার সাথে তাল মিলিয়ে রাহা হাসছে। রাহা একটা আয়না এনে আরিমার হাতে দিল। আয়নার দিকে তাকিয়ে আরিমার চক্ষু চড়ক গাছ। কিছুক্ষণ ড্যাব ড্যাব করে নিজের প্রতিবিম্বর দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল আরিমা। তিনজন সমান তালে হাসছে। আরিমা অনেক কষ্টে হাসি চেপে আরহামকে উদ্দেশ্য করে বলল, আরহাম যাও ড্রয়িং রুমে, আমি ফ্রেশ হয়ে আসছি। এইসব মার্কার দিয়ে কি করছো আমার মুখে? মাম্মাম, আমি তো পাপাকে দেখিনি, তাই দেখেছিলাম তোমাকে পাপা বানালে কেমন লাগে। আরিমার কলিজাটা যেন ছলৎ করে উঠল, ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। সে অসহায় দৃষ্টিতে আরহামের দিকে তাকালো। বোকা আরহাম কি জানে সে কি বলে ফেলেছে? বাবা মাম্মাম আজ তোমাকে নিয়ে দূরে চলে যাবে, যাও নিচে, আমি আসছি। বলেই ওয়াশরুমের দিকে ছুটল আরিমা। এখানে আরেক সেকেন্ড সময় ব্যয় করলে আরহাম তার চোখের পানি দেখে ফেলতে পারে। আরিমা ওয়াশরুমে গিয়ে দরজায় পিঠ ঠেকিয়ে শূন্য দৃষ্টি দিল। সে কিছুতেই পুরনো স্মৃতির মুখোমুখি হতে চায় না। কি করবে এখন সে? এদিকে বস বারবার কল দিয়ে মাথা খেয়ে ফেলছে। তার জীবনটা কবে না শেষ হয়ে যেত যদি না আরহাম থাকতো। আফ্রিদ ফিরেছে? নাদিম খুশিতে গদগদ হয়ে বলল। ফায়ান সেদিকে তাকিয়ে ফিচেল হাসল। নাদিম কিছু বুঝতে পারল না, জিজ্ঞেস করার সাধ্যও তার নেই। আরিমা গাড়ি চালাচ্ছে আর তার পাশের সিটে আরহাম আরামসে কার্টুন দেখছে। আরেকটু পরপর খিলখিল করে হাসছে। আরিমা সেদিকে তাকিয়ে মৃদু হাসলো। আরহাম। জি মাম্মা। আরহাম ফোন থেকে চোখ সরিয়ে আরিমার দিকে পূর্ণ দৃষ্টি দিল। সে তার মাম্মার সব কথায় মনোযোগ দিয়ে শোনে। তার মতে তার মাম্মা পৃথিবীর বেস্ট মাম্মা, তার সব কথায় গুরুত্বপূর্ণ। তুমি তো জানো তোমার মাম্মা ভয়ঙ্কর লোকেদের সাথে ডিসুম ডিসুম করে। তুমি কি ভয় পাবে? ভয় পেতে পারবে না, কিন্তু না হলে আবার মাম্মা তোমাকে রাহা আন্টির কাছে রেখে আসবে। আরহাম চোখ ছোট ছোট করে আরিমার দিকে তাকালো। মাম্মা, আমি আরহাম। তুমি কেমন সাহসী? আমি তোমার বাচ্চা মাম্মা, তোমার মতোই সাহসী আমি। আগেরবার কয়েকটা লাথি, উস্তা, চিমটি, কিল, ঘুচি ছিকিয়ে রেখে গিয়েছিলে না, এগুলো আমার মনে আছে। আরহামের স্টাইল করে কথা বলা দেখে আরিমা অট্ট হাসিতে ফেটে পড়ল। আরহামও মাম্মার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। তখন হলো বিপত্তি। ফায়ান সব পরিবারে বাহিরে বের হয়েছে। বাড়িতে শুধু সোনালি, মোহনা আর কাজের মেয়েটা রেখে এসেছে। ফায়ান আসতে চায়নি। ফারহা আর জিজ্ঞেসের জোড়াজুটিতে আসতে হয়েছে। তার কত কাজ, এসবে সময় তার কই। তবুও দু পাগল তাকে টেনে আনলো। কিছু দূর যেতেই রাস্তায় জটলা দেখতে পেল ফায়ান। গাড়ি সে চালাচ্ছে। তার পাশে জিসান, পেছনে দিয়াজ, ফারহা আর দিশা। জলদি গাড়ি থামলো সে। ওখানে কি অ্যাক্সিডেন্ট হয়েছে? ফারহাও বের হয়ে এলো। ফায়ান নিষেধ করা সত্ত্বেও সে মানেনি। সাথে যে জিসান আছে তাই তার কোনো ভয় নেই। তাই সবাই ভিড়ভাড়টা এড়িয়ে সামনে গেল। একটা গাড়ির গাছের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। আশ্চর্য, ভিতরে লোক নেই নাকি? সবাই তামাশা দেখছে গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ফারহা গাড়িটার দিকে এগিয়ে গেল। ভিতরে উকি দিতেই তার বুকটা ধক করে উঠল। কেন জানি আত্মাটা কু ডাকছে তার। অস্থিরতা জাগতে ধরেছে তাকে। একটা মেয়ে উল্টো দিকে হয়ে বুকে কিছু ঝাপটে ধরে পড়ে আছে। ফারহা একটা ঝটকায় মেয়েটাকে এদিকে ফেরাতে সাথে সাথে কয়েক কদম পিছিয়ে গেল। আরু! ফারহার চিৎকারে ফায়ান হুড়মুড়িয়ে গাড়ির দিকে এগুলো। দিশা এসে ফারহাকে চেপে ধরল। ফায়ান এবার আরিমার দিকে তাকাচ্ছে তো আরেকবার তার বুকে গুটিসুটি মেরে শুয়ে থাকা বাচ্চাটার দিকে তাকাচ্ছে। কি নিষ্পাপ বাচ্চা, মনে হচ্ছে মায়ের বুকে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কে এই বাচ্চা? আরিমাকে দেখে মনে হচ্ছে কোনো বড় বিপদ থেকে বাঁচানোর জন্য বাচ্চাকে আঁকড়ে ধরেছে, যেন কোনো আঁচড় না লাগে বাবুটার গায়ে। আরিমা পিটপিট করে চোখ খুলল।
তীব্র আলো চোখে ঠেকতেই সে আবারও চোখ বন্ধ করে নিল। খানিক সময় বাদে চোখ খুলে চারপাশটা তাকালো আরিমা। সে এখন কোথায়? ভালোভাবে তাকাতেই বুঝতে পারল সে হসপিটালের বেডে শুয়ে আছে, এক হাতে ক্যানুলা। কিন্তু সে এখানে কিভাবে এলো? মস্তিষ্কে চাপ পড়তেই আরিমার সব মনে পড়ে গেল। তার মস্তিষ্ক বিভ্রান্ত। ছেলে হারানোর ভীতি এসে চেপে ধরল আরিমার বক্ষস্থলে। ক্যানুলা খুলে রেখে আস্তে আস্তে বেড থেকে নামলো। মাথা চক্কর দিচ্ছে তার, মাথার ব্যান্ডেজ করা, হয়তো মাথায় আঘাত পেয়েছে সে। দ্রুতপদে বের হয়ে চারপাশে করিডোরে চোখ বুলালো আরিমা। তার ছেলে কোথায়? আশেপাশে কেবিনে চোখ বুলিয়ে নিল আরিমা। সে কোথাও আরহাম নেই। তাহলে কোথায় গেল তার ছেলে? আরহামকে তার থেকে ছিনিয়ে নিল কে? আরিমা সেখানে বসেই হাউমাউ করে কাঁদতে লাগলো, মুখ ঢেকে চিৎকার করে কাঁদছে সে। একবার যেহেতু সে তার ছেলেকে নিয়ে গেছে আর ফেরত দেবে না। আরহাম তার মাম্মাকে ছাড়া কিভাবে থাকবে? আরিমার চিৎকারে শব্দে আশেপাশে স্টাফ থেকে শুরু করে সব লোকজন করিডোরে ভরপুর হয়ে গেল। কেউ কিছু বুঝতে পারছে না এই মেয়ে কান্না করছে কেন। আরিমার কোনো দিকে খেয়াল নেই। হসপিটালে এভাবে চিৎকার করে কাদার রুলস নেই, তা আরিমার মাথা থেকে বেরিয়ে গেছে। হঠাৎ কেউ এসে আরিমাকে জড়িয়ে ধরায় তার হুঁশ ফিরল। এই ছোট্ট ছোট্ট হাত দুটি আরিমার বড্ড চেনা। সে মুখ থেকে হাত সরিয়ে আরহামকে জাপটে ধরল, চোখে মুখে চুমু দিয়ে ভরিয়ে দিল। তার প্রাণ পাখিটা যেন ফিরে এলো। অবশেষে আরহামকে নিজের বুকের সাথে আঁকড়ে ধরল আরিমা। মাম্মাকে রেখে চলে যাও কেন? মাম্মা কষ্ট পায় তো। মামামের বুকে ব্যথা হয় আরহাম তার থেকে দূরে থাকলে। আরহাম ঠোঁট ভেঙে কাঁদছে। কাঁদতে কাঁদতে উত্তর কাটল, মাম্মা তুমি ঘুমিয়েছিলে, তাই আঙ্কেলটা বললো তার সাথে ঘুরতে যেতে। আমি যেতে চাইনি, কিন্তু আঙ্কেলটা জোর করেছে, তাই গিয়েছিলাম। চলি মাম্মা, আর আমার তোমায় কষ্ট দিবে না। বলেই আরিমার মুখে চুমু খেলো আরহাম। আরিমার ভেতরখানা এবার শান্ত হলো। কিন্তু কে তাদের এখানে এনেছে? ভাবনাটা মাথায় চারা দিয়ে উঠল। ইতিমধ্যে সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। মা তার ছেলেকে ফিরে পেয়েছে, এখানে আর কি বা বলবে তারা? শুধু কিছুক্ষণ দাঁড়িয়ে তাদের ভালোবাসা দেখলো। আরিমা চোখ তুলে একটু দূরে ফায়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকালো। পরক্ষণে নিজেকে ধাতস্থ করে নিল। আবার আরিমা ফায়ানের দিকে তাকালো। ফায়ান এখনও তার দিকে তাকিয়ে আছে। আরিমার বেশ অস্বস্তি লাগতে শুরু করলো। নেতা সাহেব এখানে কিভাবে এলেন? উঠো। ফায়ানের আওয়াজ শুনতেই আরিমা আরহামকে জাপটে ধরে নিজের সাথে। এই লোকের সঙ্গে সে কিছুতেই যাবে না। ওনার সাথে যাওয়া মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। তাছাড়া সেদিনের অপমান ভুলেনি সে। উঠতে বলেছে। না, আমি আপনার সাথে কোথাও যাব না। কাটকাট গলায় জবাব আরিমার। যাবে না? ফায়ানের কণ্ঠ শান্ত দেখে আরিমা অবাক না হয়ে পারছে না। এই লোক এভাবে শান্ত হয়ে আছে কেন? ঝড় আসার পূর্বাভাস নয় তো? ফায়ান আরহামকে টেনে এনে কানে কানে কিছু বলল। এতে আরহাম খুশিতে নেচে উঠল যেন। আরিমা শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, কিছুই বুঝতে পারছে না সে। ফায়ান এগিয়ে এসে আরিমাকে কোলে তুলে নিল। আরিমা শকড, ভীষণভাবে শকড। সে তার নেতা সাহেব তাকে কোলে নিয়েছে। পরক্ষণেই পাবলিক প্লেস ভেবে আরিমা হাত পা ছোটাতে লাগলো। কিন্তু শক্তপোক্ত কাঠের মতো শরীরটার সাথে তার এই লিকলিকে ছোট্ট শরীরটা পেরে উঠল না। আরিমা খানিক সময় বাদে হাঁপিয়ে উঠল। এই তোমার শক্তি? তাছাড়া এতদিন আমার সান্নিধ্যে আসার জন্য ছটফট করেছ, এবার আমি নিজ থেকে তোমার কাছে এলাম, এখন ছটফট কেন করছো? এই বলে ফায়ান আরেকটু চেপে ধরল আরিমাকে নিজের সাথে। আরিমা না পেরে ফায়ানের পাঞ্জাবির গলা শক্ত করে হাতের মুঠোয় নিয়ে নিল। আগে আগে নাদিম আর আরহাম হেঁটে চলেছে। নাদিম আরহামের হাত ধরে হেঁটে চলেছে, পিছনে সে ভুলেও তাকাবে না। এদিকে আরিমা ড্যাব ড্যাব করে ফায়ানের দিকে তাকিয়ে আছে। নেতা সাহেবের হলোটা কি? ভূত চেপেছে মাথায়? শেখ ভিলায় আবহাওয়া গরম, রাজ ঘরের জিনিসপত্র ভেঙে চুরমার করে ফেলেছে। ফায়ান তার সম্পূর্ণ প্ল্যান নষ্ট করে দিয়েছে। রাগে রাজের হাত পা কাঁপছে। কি হলো? এভাবে মির্গি রোগীর মতো কাঁপছো কেন? বাবা ভালো হবে না কিন্তু। রায়হান শেখ কিটকিটিয়ে হাসছে। কেন বাবা, ভুল কে বলেছে? ফাইনালের সাথে লাগতে গেলে এমনই হয়।
তুমিও তো লাগতে গিয়েছিলে, আমার থেকে করুণ অবস্থা হয়েছিল তোমার। গোটা একদিন এক রাত যে জেলে ছিলে, বাহিরের হাওয়াও খেতে পারোনি তুমি, আবার আমাকে বোঝাতে এসেছো। রাহেন শেখ কিছুটা দমে গেল ছেলের কথায়। শোনো বাবা, এবার লুকোচুরি নয়, সামনাসামনি যুদ্ধে নামতে হবে, না হলে পাখি হাত ছাড়া হয়ে যাবে। আরিমা বোকা বনে আছে, তার সামনে 6 ভেড়ার ছানা গাল ফুলিয়ে বসে আছে। কি আশ্চর্য, এবার তাদের রাগ ভাঙাতে হবে নাকি? চলে গিয়ে ভালোই করেছিলি, ফিরে এলি কেন? বেলা ফোন ঘাটতে ঘাটতে কথাটা বলল। কারো কোনো টু শব্দ না পেয়ে এক পলক সবার দিকে তাকালো সে, তারপর বোকা বোকা হেসে বলল, না মানে বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম তো তাই। তাই এসব বলছিস? সারাদিন বয়ফ্রেন্ডের লুঙ্গি ধরে বসে থাকিস, এখানে কি? যা তুই। তাতে তোর সমস্যা কই রে অশুভর বাচ্চা? আমার বফ লুঙ্গি পরে না, সে অনেক স্মার্ট, তোর মতন ছাপি না। ক আরিমা সবাইকে থামিয়ে দিল। আরহাম ড্যাপটিপ করে সবাইকে দেখছে। এরা কারা? এত কথা কিভাবে বলে? ফারহা দিয়াজকে আরহামের পাশে বসালো। আরহামের চেয়ে দিয়াজ ছোট, মাত্র হাঁটতে শিখেছে বেচারা। আরহাম বাবুটার সাথে খেলতে লাগলো। কিছু সময় পরপর খিলখিল করে হেসে উঠছে আরহাম। আরিমা সেদিকে আগ্রদৃষ্টিতে তাকিয়ে আছে। আরেকটু হলেই এই হাসি খুশি বাচ্চাটাকে হারিয়ে ফেলতো সে নিজের ভুলের জন্য। ভাবতেই বুকটা কেঁপে উঠল আরিমার। সবাই একবার আরিমার দিকে তাকাচ্ছে তো আরেকবার আরহামের দিকে তাকাচ্ছে। আচ্ছা আরু, বাচ্চাটা কার? কার মানে কি? বাচ্চাটা আমার। ফারহা আরিমার কথা শুনে বিষম খেলো। আরিমার বাচ্চা আছে আর সে জানলই না। আসলেই এই বাচ্চা তোর? সিমরানের দিকে রাগে চোখে তাকালো আরিমা। এতে সবাই চুপ। কিছুক্ষণ পর মনির শুধালো, আচ্ছা বাচ্চাটা তোর মানলাম, বাচ্চার বাবা কোথায়? তোর হাজবেন্ড কোথায়? আরিমা এবার আরহামের দিকে তাকিয়ে বলল, মারা গেছেন। কত বছর হবে উনি মারা গেছেন? 4 বছর হবে। কিভাবে মারা গেছেন উনি? প্রশ্নটা করে সবাই একটু নড়ে চড়ে বসলো। আরিমা যেভাবে উত্তর দিচ্ছে মনে হচ্ছে সব সত্যি। আগুনে পুড়ে। কথাটা বলতেই আরিমার চোখ থেকে কিছু পানি বেরিয়ে টপকে তার হাতের উপর স্থান পেল। ততক্ষণে ফায়ান রুমে চলে এসেছে। ফায়ান এসে আরিমার হাত ধরে টেনে নিয়ে গেল। সবাই থ বোকা বনে আছে 6 ভেড়ার ছানারা। ফায়ান কোথায় নিয়ে গেল আরিমাকে? নাদিম, সব রেডি তো? নাদিম মাথা নাড়ল। এদিকে মোহনা আর সোনালি থমথমে মুখশ্রী নিয়ে সোফায় বসে আছে। জিসান আর দিশা ফায়ানের দিকে হাবলার মতো তাকিয়ে আছে। ফায়ান আরিমাকে সোফায় বসিয়ে দিল, তারপর আরিমার দিকে একটু পেপার এগিয়ে দিয়ে বলল, সাইন করো। আরিমা ভ্রুকুচকে বসে আছে, একবার ফায়ানের দিকে তাকাচ্ছেও না। ফায়ান তা দেখে শান্ত কণ্ঠে আরিমার কানের কাছে গিয়ে ফিসফিস করে কিছু বলল। কিয়ৎক্ষণ বাদে আরিমার চোখ খুশিতে চিকচিক করে উঠল। এত বড় সুযোগ সে কিছুতেই হাতছাড়া করতে পারবে না। এত বোকা আরিমা না। ফায়ানের হাত থেকে পেপারসটা নিয়ে একবার চোখ বোলালো আরিমা। রেজিস্ট্রি পেপার এটা। আরিমা ঠোঁটের কোণে রহস্যময় হাসি ঝুলিয়ে সাইন করে দিল। আরিমার কাণ্ডে ফায়ান প্রথমে ভরকালেও নিজেকে ধাতস্থ করে নিল ফায়ান। আরিমার কানে কোনো মধুর বাক্য গুজে দেয়নি সে, যার কারণে আরিমা হাসবে। মেয়েটার মনে কি চলছে কে জানে। তাছাড়া ফায়ানের মনে কি চলছে তার খবর কি ফায়ান জানে? সবাই পরপর নিচে এসে এহেন কাণ্ড দেখে হতভাগ। ফায়ান সবাইকে আরো চমকে দিয়ে বলল, আরিমা তার বিয়ে ধুমধাম করে হবে। আগামী শুক্রবার আমাদের বিয়ে আবার হবে। কোনো প্রেস মিডিয়ায় কেউ যেন বাদ না যায়। আরিমা পুতুলের মতো বসে আছে, এতে তার কোনো হেলদোল নেই। আর হ্যাঁ, বাচ্চারা দায়িত্ব নিতে আমি রাজি। বলে হনহন করে বেরিয়ে গেল বাসা থেকে ফায়ান। সবাই ভাবছে ফায়ানের হলোটা কি, তার মনে কি চলছে। যা চলছে তা কি আদৌ ভালো কিছু? এত কিছুর মাঝে কেউ খেয়ালই করেনি আফ্রিদকে, যে মাথা নিচু করে মুখ কালো করে দাঁড়িয়ে আছে, চোখের কোণে বিন্দু বিন্দু পানির ছাপ। আরিমা আরহামকে নিয়ে বাগানে বসে আছে, দৃষ্টি তার শূন্যে, এদিক সেদিক খেয়াল নেই তার। এই তো কাল তার আর ফায়ানের বিয়ে। আরিমার এতে কোনো প্রকার বাধা নেই। বাধা কিভাবে থাকবে? সে তো এটাই চায়, যা হচ্ছে হোক। সে আরহামের ভবিষ্যৎ চায়। তার জীবন তো রসাতলে চলেই গেছে কবেই। তার ছেলের ভবিষ্যতের জন্য আরিমা যা ইচ্ছে তাই করতে পারবে।
কি গো মেয়ে, এখানে ছেলেকে নিয়ে বসে কি করছো? একা একা ভালো লাগে না বুঝি? আরিমা একবার দিশার দিকে তাকালো, তারপর মুচকি হেসে উত্তর কাটলো। না ভাবি, আসলে ভিতরে তো প্রচুর লোকজন, তাই সেখানে ভালো লাগছিল না। এটা কোনো কথা? তুমি না বললে কেউ তোমার পাশ ঘেঁষবে না আরু, কারণ তুমি সৌহার্দ্য ফায়ান খানের বউ। তোমাকে বিরক্ত করার সাহস কার আছে? আরিমা হেসে দিল, সাথে সাথে দিশাও তার সাথে সাথে হাসতে লাগলো। মেয়েটা প্রচুর মজা করে। ভেতরে কাজ চলছে, তাই আরিমা খোলামেলা জায়গায় এসে বসেছিল। হঠাৎ আরিমায় একটা কল এলো। আরিমা দিশার কাছে আরহামকে দিশার কাছে রেখে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। সময় মধ্যরাত, সবাই ঘুমিয়ে কাদা। আরিমার বন্ধু মহলে সবাই উপস্থিত এখানে। আরিমাকে যে রুম দেয়া হয়েছে সেখানে সবাই ফ্লোরে আসন পেতে ঘুমিয়ে আছে। সবার গল্প করতে করতে এখানে ঘুমিয়ে পড়েছে। আরিমা আরহামকে একবার দেখে নিয়ে আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে গেল। তারপর সন্তর্পণে মেইন ডোর পেরিয়ে দেয়াল টপকে রাস্তায় এসে দাঁড়ালো। ফোঁস করে শ্বাস ছাড়লো আরিমা। ভাগ্যিস কেউ দেখেনি। হাতে থাকা ব্যাগ নিয়ে একটা ঝোপের আড়ালে চলে গেল আরিমা। কিছু সময় বাদে সেখান থেকে বেরিয়ে এলো সম্পূর্ণ ভিন্ন রূপে। কালো স্যুট প্যান্ট পরা, তার উপর হুডি চাপানো, বোঝাই যাচ্ছে না ছেলে না মেয়ে। পারফেক্ট লুক। সব রেডি? আরিমা একটা অন্ধকার ঘরের দিকে এগিয়ে গেল। সামান্য আলো ব্যর্থ হচ্ছে ঘরটাকে আলোকিত করতে। আরিমা গটগট শব্দ তুলে রুমটাতে ঢুকলো। সেখানে আগে থেকেই একটা লোক আধমরা হয়ে পড়ে আছে। আরিমা লোকটার সম্মুখে দাঁড়ালো। নিশাত, মনে হচ্ছে খুব ভালো খাতির যত্ন করেছিস। বলেই লোকটার মাথায় চুল খামচে ধরল আরিমা। লোকটা উল্টো হয়ে ঝুলছে, রক্ত টপ টপ করে নিচে গড়িয়ে পড়ছে। চুলে জোরে টান লাগাতে লোকটা আরো ব্যথায় কুকড়ে উঠল। অবশ্যই বেশ তোষামত করছি বেচারাকে, তবুও মুখ ফুটে কিছুই বলছে না। মনে হচ্ছে মেয়েদের রোল প্লে করছে। আরিমা নিশাতের দিকে মুখ ঘুরিয়ে তাকাতেই বলল, কপাল ফাটবে তবু মুখ ফুটবে না। শাট আপ। নিশাত ভদ্র ছেলের মতো মুখে আঙ্গুল দিয়ে চুপ হওয়ার অভিনয় করে দাঁড়িয়ে আছে। বলেনি তো কি হয়েছে, বলবে। নে বল, কেন আমার কলিজার উপর হাত দিয়েছিস? বলেই কাঁদতে লাগলো লোকটি। আরিমার বেশ মায়া হলো, ইচ্ছে করছে নিশাতের ঘাড় মোটকে দিতে। এদিকে আরিমার চাহনি দেখে নিশাত ঠোক গিলল। নিশাত, এত বড় ভুল করলি কি করে তুই? শালাকে এখনো জীবিত রেখেছিস কেন? আরিমার এহেন কথায় সবাই ভ্যাবাচাকা খেয়ে গেল। লোকটা আবার ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো। তুই জানিস না তুই কার কলিজায় হাত দিয়েছিস? কি ভেবেছিস আমি চিনতে পারবো না তোকে? খুব ভালোভাবে তোকে আমি চিনি। তুই বলবি নাকি আমি আঙুল বাঁকা করব? বলেই আরিমা ঠাস করে পরপর কয়েকটা ঘুষি বসিয়ে দিল লোকটার মুখে। নিশাত, মেয়েটাকে ভিতরে নিয়ে আয়। নিশাত গিয়ে একটা বাচ্চা মেয়েকে ধরে নিয়ে আসলো। মেয়েটা নিশাতের কোল থেকে বাবা বাবা বলে কাঁদতে লাগলো। লোকটা অসহায় চোখে একবার তার মেয়ের দিকে তাকালো, তারপর বলল। বলেই কাঁদতে লাগলো লোকটা। আরিমা এমনিতেও বাচ্চাটার কোনো ক্ষতি করতো না। নিশাত, লোকটাকে বাড়ি পাঠিয়ে দে, সাথে কিছু টাকা। হ্যাঁ, কি বলছিস এসব? যা বলছি তাই কর, আর আমি গেলাম। কাল ঠিক টাইমে খান বাড়ি চলে আসিস। খানভিলায় তুফান উঠেছে। ফায়ান তার রুমের সব জিনিস একটা একটা করে ভেঙে ফেলেছে। রাগে তার চোয়াল শক্ত হয়ে এসেছে। বাহির থেকে কেউ দরজা ধাক্কা দিয়েও তার মন গলাতে পারছে না। ফায়ানের বাবা ফিরোজ খান আর তার বড় ভাই জাভেদ খান বাসায় এসেছে। তারা শুনেছে তাদের ছেলেটা নাকি বিয়ে, তাই হন্তদন্ত হয়ে ছুটে এসেছে। কাকে বিয়ে করছে ফায়ান তাদের একবারও জানায়নি, কিন্তু এখানে এসে দেখে ঘটনা উল্টো। মেয়ে বাসায় নেই, পালিয়ে গেছে, তাই ফায়ান ঘরে ভাঙচুর করছে। হ্যালো নাদিম ভাই, আপনি দরজা খুলছেন না কেন? জলদি আমার রুমে আসো। দরজা না খুললে কিভাবে যাব? কাদো কাদো ভঙ্গিতে কথাটা বলল নাদিম। আরে ছাগল কোথাকার, বেলকনির দরজা খোলা আছে, পাশের রুম থেকে লাফ দিয়ে আসো। হে ভাই, এত বড় রিস্ক। তুমি এখন না আসলে তোমাকে আরিমা কিডন্যাপের কেসে জেলে পুরে দেবে।
নাদিম তৎক্ষণাৎ ফোন কেটে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে পাশের রুম থেকে ফায়ানের রুমে গেল। ধপ করে কিছু পড়ার শব্দ পেয়ে ফায়ান বেলকনিতে গিয়ে দেখল নাদিম কাত হয়ে পড়ে আছে। ফায়ান নাদিমকে টেনে তুলল। আসলেই গাধা তুমি। বিয়ের কোনো আয়োজন যেন নষ্ট না হয়। সবাই বিয়ের কার্যক্রম করতে থাকো, সঠিক সময় বিয়ে হবে। তোমরা মজা করো, মাস্তি করো, আমি আসছি। ফিরোজ খান ছেলেকে বলল, কোথায় যাচ্ছিস বাবা? মেয়েটা পালিয়ে গেছে তো। ফায়ান এক পলক আরহামের দিকে তাকালো। বেচারা তার মাম্মার জন্য কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে পড়েছে। বাবা, মনে করো আমি বোনতে যাচ্ছি, সঠিক সময়ে চলে আসবো। বলেই ফায়ান নাদিমকে নিয়ে বেরিয়ে এলো বাসা থেকে। নিজের কাজ নিজের হাতেই করবে সে। এদিকে বন্ধু মহলের ভাবনা জুড়ে শুধুই আরিমা আর আরিমা। সে কিছুতেই আরহামকে রেখে কোথাও যাওয়ার মেয়ে না। কিছু তো রহস্য আছে এখানে। ফায়ান গাড়ি স্টারিং এর উপর হাত রেখে চোখ বন্ধ করে আছে। এমন কোনো জায়গা নেই যেখানে আরিমাকে খোঁজ করেনি সে। বরাবরের মতোই সে হতাশ। স্যার, কোথাও পেলাম না ম্যামকে। তাহলে কি ম্যাম নিজে থেকে নিখোঁজ? ফায়ান বেশ বিরক্ত হলো নাদিমের কথায়, কিন্তু আপাতত চুপ আছে সে। কিছু ভাবছে ফায়ান। ওহ শিট। বলেই ফায়ান একটা ঘুষি দিল সিটে। এত বড় মিস্টেক কিভাবে হতে পারে তার? আরিমার লাস্ট লোকেশন চেক করো। করেছি ভাই। আপনাদের বাসার সামনে যে মোড় আছে ওইখানে এসে থেমেছে। আগে বলনি কেন?